নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাই অন্ধকারের আওয়াজ চ্যানেলে। আমাদের আজকের নিবেদন তারানাথ তান্ত্রিকের গল্প মাঠ পেরোলেই মৃত্যু। আপনাদের সকলের কাছে অনুরোধ, গল্পটি সম্পূর্ণ শুনুন এবং কেমন লাগলো অবশ্যই আমাদের কমেন্টের মাধ্যমে জানান। তাহলে চলুন শুরু করা যাক তারানাথ তান্ত্রিকের গল্প মাঠ পেরোলেই মৃত্যু। শীতে বৈরাগ্যের যে ছোপ পড়ে প্রকৃতির মনে, বসন্তে এলে তাতে যেন মনের মানুষকে খুঁজে পাওয়ার আনন্দ বিহবল রং লাগে। এ এক আশ্চর্য অনুভূতি। বহিরাঙ্গে অজস্র শিমুল পলাশের অলঙ্কার, ওদিকে মানুষ লোকে শূন্য শস্যভূমির ঔদাসীন্য। কিশোরীর মনেও বোধ হয় সেই বৈরাগ্যের ছোঁয়া লেগেছিল। তারানাথের মটলেনের বাড়িতে আমরা বসে আছি। বিকেলের নরম কমলা আলো চরাচরে যে ছড়িয়ে পড়েছে তা ঘরের রং দেখে বেশ বোঝা যায়। একটা কোকিল ডাকছিল থেকে থেকে। হঠাৎ কিশোরী বলে উঠল, ঠাকুরমশাই, আজ একটা আশ্চর্য ব্যাপার লক্ষ্য করলাম, বুঝলেন? তারানাথ সিগারেটের ধোঁয়া ছেড়ে এমনভাবে কিশোরীর দিকে গোল গোল চোখ করে তাকালেন যে মনে হলো তিনি ভারী আশ্চর্য হয়েছেন এই ভেবে যে কিশোরীর আবার কবে থেকে উপলব্ধি হতে লাগলো। কিশোরী বলল, না, ইয়ার কি করছি না, সত্যিই বলছি। আমি আপনার অনেক কথাকেই গালগল্প বলে উড়িয়ে দিই, আবার অনেক কথাই বিশ্বাস করে উঠতে পারি না। কিন্তু এই একখানি কথা আমার মনে ভারী গেঁথে গেছে। আমি কিছুতেই কথাখানি ভুলতে পারছি না। সর্বক্ষণ মাথার ভেতরে বেজে চলেছে কোনো আকাশবাণীর মতন। আমি মজা করে বললুম, কোনটি? শোল মাছ পোড়ার কথা? কিশোরী আমার কথায় কোনো উত্তর দিল না। স্বগক্তির মতো করে বলে চলল, সকল মহাত্মার বংশে কোনো কোনো পাপাচারী থাকবেই, আর সকল পাপাচারীর বংশে কোনো মহাত্মা। আমাদের চলতে হবে বর্তমান নিয়ে, বুঝে নিতে হবে আমাদের পাপ পুণ্যের অনুপাত। এই বোধহয় মনুষ্যত্ব। না ঠাকুরমশাই, স্বীকার করতেই হবে, আপনার তন্ত্র সাধনা, আপনার ভয়াবহ অভিজ্ঞতাগুলোকে যদি একপাশে সরিয়েও রাখি, আপনার দার্শনিক সত্তাটিকে কিন্তু মনের আসনে বসিয়ে প্রণাম করতেই হয়। এই দার্শনিক তারানাথের সংস্পর্শে এসেই জোর গলায় বলতে হয়, তারানাথ চক্রবর্তী শুধু জ্যোতিষার্ণব বা তান্ত্রিক নন, একজন উচ্চকোটির দার্শনিকও বটে। কিশোরীর এ রূপটি আমি শেষবারের মতো দেখেছিলাম দিশের গড়ে, যখন সে আহত শরীর নিয়েও তারানাথকে অনুসরণ করে প্রবেশ করেছিল বরাকরের তীরবর্তী ঝাউবনে। আজ আবার দেখলুম। মনে হলো সে যেন মনে মনে তারানাথকে প্রণাম করল। তারানাথ সিগারেটটা নারকোল মালার অ্যাশট্রেতে গুঁজে দিয়ে একটা দীর্ঘশ্বাস ফেললেন। তারপর বললেন, পাপ এক অলীক বাস্তবে কিশোরী। সে সব সময় পাপীর হাত ধরেই যে আসবে এমন কোনো কথা নেই। অনেক সময় সুপ্ত বাসনা বা অবরুদ্ধ কামনা, আবার কখনো নিঃসঙ্গতার সুযোগ নিয়ে আপনিই জন্ম নেয় সে পাপের গোড়া খুঁজতে গেলে হয়তো দেখবে সেখানে কেউই দোষী নয়, কেউই পাপী নয়। তবুও কুটিল পাপ তার জায়গা করে নিয়েছে মনুষ্য জীবনের মাঝে। একটা ঘটনা বলি। এর প্রথম অংশটুকু আমার নিজের চোখে দেখা নয়, শোনা। আশ্চর্য ঘটনা জানো। এতদিন বউ চুরি বা বউ ডাকাতি শুনে এসেছি, কিন্তু বরযাত্রীর মাঝখান থেকে বর উধাও হয়ে গেছে কখনো শুনেছ? বলি, শোনো তবে। জায়গাটা এখন ওপার বাংলায় পড়ে। রামরতনশীল পাকশালার উঠোনে এসে হাঁকডাক শুরু করে দিলেন। এক মাথা ঘোমটা টেনে চাপারানি মাছের আঁশ ছাড়াচ্ছিলেন। অবাক হয়ে বলে উঠলেন, চিল্লাইতাছো কেন? তা হমু না,
অর্ধেক বেলা গড়াইতে চললো, চিত্তরঞ্জন কই পালাই রইল বলো দেখি। বরযাত্রীর মিষ্টান্ন তৈরি হইল না। বলি খেয়াল আছে তো আষাঢ় মাস, বউয়ের মাঠে জল জমলে কি হইব? বউয়ের মাঠের নাম উচ্চারিত হওয়া মাত্র এক রাশ আষাঢ়ের কালো মেঘ যেন নেমে এলো উঠোনের বুকে। চমকে উঠল এক উঠোন মানুষ। ক্ষণকালের বিরতি, তারপর হঠাৎই হুড়োহুড়ি পড়ে গেল। বিকেলের আগেই শেষ করতে হবে বরযাত্রীর রান্না। বিকেল বিকেল না বেরিয়ে পড়তে পারলে সন্ধ্যের আগে বউয়ের মাঠ পার হওয়া যাবে না। সমুদ্র থেকে খুব কাছে অঞ্চল, আবার অন্যদিকে নদী। বৃষ্টি হলেই নদীর জল, সমুদ্রের জোয়ারের জল জমা হয় চর রহিম আর গাছুয়া গ্রামের মাঝে অবস্থিত দিগন্ত বিস্তৃত মাঠে। ডুবে যায় পথঘাট। মাঝে মাঝে জল নামতে 5-6 দিনও লেগে যায়, বুঝলে। তো বর্ষায় ছেলের বিয়ে দেওয়ার ইচ্ছা ছিল না রামরতনের। হাজার একটা অসুবিধা লেগে থাকে পাড়াগ্রামে এ সময়। রোগ, বন্যা, সাপ। ছেলেটাকে কি ভূতে ধরেছে কি জানি। বিয়ে করলে এই বর্ষাতেই করবে, নয়তো নয়। দক্ষিণের জানলা দিয়ে খোলা মাঠের দিকে চেয়ে বসেছিল চিত্তরঞ্জন। আকাশে ময়লা মেঘ, ঘন কালো মেঘ নয়। মনে হয় মাঠের কোথাও রোদ আছে, আদতে তা নেই। চিত্তরঞ্জনের চোখ দেখলে মনে হয় সে একটা ঘোরের মধ্যে রয়েছে। দোতলার এই ঘরটির জানলা, খিড়কির ঘন কালো জলের পুকুর, ভেজা ভেজা মাঠ পার হয়ে তার দৃষ্টি রয়েছে অনেক দূরে। দরজায় একটা ঠক ঠক শব্দ হতে চিত্তরঞ্জনের ঘোর কেটে গেল। সেজ বৌদি কমল পা টিপে টিপে ঘরে ঢুকে এলো সে। তারপর ফিস ফিস করে বলল, কি গো, দেরি করো কেন? বউ পালাবে যে। চিত্ত মৃদু হাসল। এই উঠি। একেবারে বুকের কাছে এসে দাঁড়ালো কোমল। হাত দুটি দিয়ে চিত্তর গলা জড়িয়ে ধরে বলল, এই একেবারে ভুলে যেও না, তোমার দাদা রেঙ্গুন থেকে ফিরলে আর জ্বালাবো না। চিত্ত কোমরের শাড়ির ভিতরে হাত ঢুকিয়ে মুখটা নামিয়ে আনলো। নরম মাংসলো বুকে মুখ ডুবিয়ে রুদ্ধ প্রায় শ্বাসে বলল, রেঙ্গুন থেকে ফিরে এলেও ছাড়বো না, কোনোদিনও ছাড়বো না, বুঝলে? অস্থির আনন্দে ছটফট করে উঠল কমল। তারপর দু হাতে ঠেলে সরিয়ে দিল চিত্তকে। এই আজ নয়, যাও তৈরি হয়ে নাও, 3 প্রহরে বেরোতে হবে। ক্রুদ্ধ বাঘের মতো ঘন ঘন শ্বাস ফেলতে লাগলো চিত্ত। মাথার চুলগুলো মুঠো করে ধরে কিছুক্ষণ চুপ করে তাকিয়ে রইল কমলের দিকে। তারপর বলল, এই, তুমি যাবে না? কমল হেসে উঠল। কেন, বাঘেদের দেখতে? চুপ করে রইল চিত্তরঞ্জন। কমল এবার স্বাভাবিক গলায় বলল, এদিকে গোষ্ঠীর কাজকে সামলাতে বড় মেজ সেই যে সকাল থেকে পায়ের উপর পা তুলে বসে আছে, অতগুলো লোকের গেলা কোটাকে রাঁধবে শুনি। যাও গো, আর সময় নষ্ট করিও না আমার। জানো তো, এই বড় বড় মাছ আর এত বড় বড় কচি পাঁঠা। চিত্তরঞ্জন চাপা ধমক দিল। তোমার এই মাছ পাঁঠা নিয়ে কিন্তু বাড়াবাড়িটা খুব বাড়ছে বৌদিদি। কমল মুখটা মুছে নিয়ে বলল, ওই গোটা গোটা পাঁঠাগুলোকে কেটে ফেলবে গো, আস্ত রাখা যায় না। ধুর চাই। বিরক্তিসূচক এই শব্দ করেই খিড়কির সিঁড়ি দিয়ে পুকুরে নামল চিত্ত। লোহার সিঁড়ি তার ঘরের পশ্চিমের বারান্দা দিয়ে সোজা নেমে গেছে মেঘ রঙের জলে। কিছুক্ষণ জল ছিটিয়ে সাঁতার কাটল। বৈঠায় বসে বসে মেঘের ছবিতে আঁকিবুকি কাটল। তারপর একটা দীর্ঘশ্বাস ফেলে উঠতে লাগলো সিঁড়ি বেয়ে। হঠাৎ চোখ পড়ল
উত্তরের ঘরের জানলায় কমল দাঁড়িয়ে আছে। চোখাচোখি হতেই সে ঝট করে সরে গেল জানলা থেকে। পাঞ্জাবি আর চুনোর ধুতি পরে ধীরে ধীরে সিঁড়ি দিয়ে নিচের তলায় নেমে এলো চিত্ত। কুলোর উপর প্রদীপ, পায়েসের বাটি নিয়ে দাঁড়িয়ে আছে তার মা, কাকি ও বৌদিরা। আসনে বসতে বসতে একবার মুখ তুলে দেখে নিল চিত্ত, তারপর একটা দীর্ঘশ্বাস ফেলল, স্বস্তির নিঃশ্বাস। যাক, কমলকে আসতে হয়নি তার আশীর্বাদে। চাপারানী দুর্বা ধান ছেলের মাথায় দিতে দিতে উলু দিচ্ছিলেন। বড় বউ বলে উঠল, কালো বউ বিয়ে করতে যাচ্ছ, অত ঘটা কিসের ভাই ঠাউরপো? একটা চাপা হাসি শোনা গেল প্রায় সঙ্গে সঙ্গেই। না দেখলেও বোঝা যায় সে হাসি মেজ বউয়ের। চাপারানী গম্ভীর গলায় বললেন, ভরসা বউরা তো পটের বিবি, তারা তো আর উনানের ধারে কাছে যাইব না, রং কালা হইয়া যাইব। কালা বউ না আনলে বুইরা বাবা মায়ের রাইন্ধা খাইব কেডায়? রামরতন তাড়া দিলেন, এ আশীর্বাদ করতে করতে তো পোলার বউ বুড়ো হইয়া যাইব। সাইরা ফালাও তাড়াতাড়ি। এক আকাশ মরা রোদ্দুরের মধ্যে চিত্তরঞ্জনের বরযাত্রী চলল বউ আনতে। এ বর্ষায় গরুর গাড়ি চলে না, পায়ে হাঁটা পথ। শুধু বর চলল পালকি চড়ে। বরযাত্রীর হাতে পুটুলি, তাতে মুড়কি, গুড়, চিড়ে, বোঁদে প্রভৃতি। বউয়ের মাঠ পার করে দুদণ্ড জিরেন দেওয়ার সময় সেই সব পেটে যাবে। রামরতন আগে আগে যাচ্ছিলেন, সঙ্গে পাইক। সীতারাম ভট্টাচার্য চলছিলেন রামরতনের পাশাপাশি। আকাশের ময়লা রঙের দিকে তাকিয়ে দুশ্চিন্তার সুরে বললেন রামরতন, ও ভট্টাচ, বিপদ আপদ হইব না তো? সীতারাম চশমার উপর দিয়ে রামরতনের দিকে তাকিয়ে বললেন, বিপদ তরণের তাবিজে সহস্রবার গাইতের মন্তর পয়রা বানসি সিত্তার হাতে বিপদের হাওয়া ভাইঙ্গা হালামু না। ভট্টাচ লগে রয়েছে, তাও পেশাল করো কেন? ভট্টাচার্যের কথা শেষ হলো না। দক্ষিণ দিগন্তের আকাশ চিরে নীল রঙের বজ্রপাত হলো, আর তারপরেই কান ফাটানো মেঘের গর্জন। নিমেষে বরযাত্রী দলটা থেমে গিয়েছিল আর্তনাদ করে। ভট্টাচ পালকিবহ দলের ঠিক মাঝখানে পড়েছিল এক লাফে। তার চোখ মুখ ফ্যাকাশে, ঠোঁট দুটো কাঁপছে তীর তীর করে। ভয় সকলেরই পেয়েছিল। রামরতন পালকির কাছে এসে দেখলেন চিত্তরঞ্জন দক্ষিণ আকাশের দিকে তাকিয়ে বসে আছে উদাসভাবে। গজগজ করতে করতে বেয়ারাদের পালকি তুলতে তাড়া দিলেন রামরতন। চন্দনধুল গ্রাম পার হতে আলো একেবারেই পড়ে এলো। দক্ষিণ দিক থেকে একটা কনকনে ঠান্ডা বাতাস বইতে লাগলো হঠাৎ। এ হাওয়ায় গাছেরা মাথা তুলে ওঠে না, কিন্তু গায়ে কাঁটা দেয়। 50 জনের দলটা একেবারে নিশ্চুপ। বেয়ারাদের ভারী শ্বাস প্রশ্বাসের শব্দ শোনা যায় শুধু। রামরতন দক্ষিণমুখী পথের দিকে তাকিয়ে দাঁড়িয়ে পড়লেন হঠাৎ। দাঁড়িয়ে পড়ল পাইক দুজনও। ভট্টাচার্য এগিয়ে এসে রামরতনের দৃষ্টি অনুসরণ করে পথের উপর চোখ ফেলল। পেঁজা পেঁজা তুলোর মতো কুয়াশা নেমে আসছে। সে কুয়াশা এখনো মাটি ছোঁয়নি। মাটি আর কুয়াশার মধ্যে যেটুকু শূন্য স্থান, এক কোমর জল খেলে বেড়াচ্ছে পূর্ব পশ্চিমে। একটা চাপা আর্তনাদ বেরিয়ে এলো ভট্টাচার্যের মুখ থেকে। আরে দেখ সসকে আপনারা বিষয় আসল, বউয়ের মাঠ ভাসছে রে, বউয়ের মাঠ ভাসছে। এ নারায়ণ নারায়ণ নারায়ণ। চিত্তরঞ্জনের মনে হলো সে স্বপ্ন দেখছে। ওই অকাল কুয়াশা যেন একটি সাদা প্রাসাদ, আর বেনো জলের ধারায় বেজে চলেছে শত সহস্র নূপুর। এমন স্বপ্ন দেখতেই সে চেয়েছিল। আকাশ ঘেরা মেঘ থাকবে,
তাতে দুঃখের কালো রং। যে আকাশে কমল নেই তা মেঘে ঢাকাই থাক। তাই জোর করে এই আষাঢ় মাসে বিয়ে করার জেদ ধরেছিল চিত্তরঞ্জন। যাক যাক, সব ভেসে যাক। ছাতনাতলা, আলো, ফুল, সব সব ভেসে যাক। হঠাৎ কুয়াশার ভিতর থেকে একটা মৃদু শব্দ শোনা গেল। চিত্তরঞ্জনের মনে হলো হালকা পায়ে কেউ এগিয়ে আসছে। গোড়ালি ডোবা জলে নুপুর বাজিয়ে কেউ এগিয়ে আসছে, আর পায়ের শব্দ যত এগিয়ে আসছে জমাট বাঁধা কুয়াশাও। একে একে ঢাকা পড়ে যাচ্ছে বরযাত্রী, পাইক দুটি। ঢাকা পড়ে যাচ্ছে বেয়ারার দল। পালকির দরজার ঠিক সামনে এসে কুয়াশা থমকে দাঁড়ালো। ক্ষীণ একটা আর্তনাদ শোনা গেল। বরযাত্রী দলের মধ্যেই চিৎকার করে উঠেছে কেউ। কিছুক্ষণ সব চুপচাপ। কুয়াশার বুকের ভিতরে একটা শ্বাস প্রশ্বাসের শব্দ শোনা যাচ্ছে কেবল। প্রবল বিস্ময়ে সেদিকেই তাকিয়ে রইল চিত্তরঞ্জন। ছম ছম ছম, একটা আলতা পড়া পা কুয়াশার ভিতর থেকে বেরিয়ে এসে চিত্তরঞ্জনের ঠিক সামনে মাটির উপর পড়ল। কুয়াশার মধ্যেই রামরতন ঘেমে উঠলেন। কোনো ক্রমে হাতড়ে হাতড়ে এগিয়ে চললেন পালকির দিকে। সার সার মানুষের মাথা হতভম্ব হয়ে দাঁড়িয়ে আছে। দেখে মনে হয় সেগুলি শূন্যে ভেসে আছে। ভরচাজের বিস্ফারিত চোখ, পাইকের কুঁচকে যাওয়া ভ্রু, রহিম মিয়ার সাদা দাড়ি, কপালে সিঁদুরের টিপ পড়া হাসি মুখ। হ্যাঁ, এই সব পার হয়ে রামরতন এগিয়ে চললেন পালকির উদ্দেশ্যে। কয়েক পা এগিয়েই তার গা শিরশির করে উঠল। এ তিনি কি দেখলেন? এ তিনি কাকে দেখলেন? বরযাত্রীর মধ্যে একটিও নারী মুখ দেখতে পাওয়ার কথা নয়। বর্ষার বিকেলে কোনো মেয়ে মানুষকেই রামরতন আসতে দেননি বরযাত্রীর সঙ্গে। তবে সিঁদুর পরা যে হাসি হাসি মুখটি তিনি পার হয়ে এলেন, সে কে সে? হঠাৎ হোঁচট খেলেন তিনি। পড়ে যেতে যেতে সামলে নিলেন নিজেকে। নিচু হয়ে হাতড়াতে কিছু একটা তার হাতে ঠেকল। অনুভবে বুঝলেন সেটি একটি নাগড়া জুতো। চিত্তরঞ্জনের নাগড়া। বুকের ভিতরে 100টা ঘোড়া যেন ছুটে বেড়াচ্ছে তার। হামাগুড়ি দিয়ে এগিয়ে যেতে লাগলেন তিনি। কিছুটা এগিয়ে যেতেই ডান হাতে পালকির দরজা স্পর্শ করলেন তিনি। রুদ্ধশ্বাসে ডাকলেন, চিত্ত রে, চিত্ত। কেউ সাড়া দিল না। তিনি পালকির ভিতরে 2 হাত দিয়ে হাতড়াতে লাগলেন। কেউ নেই। ঠান্ডা কুয়াশা আর মসৃণ কাঠ ছুঁয়ে ফিরে এলো তার হাত। চিত্তরঞ্জন নেই। তিনি পাগলের মতো চিৎকার করে কেঁদে উঠলেন, ওরে ওরে ওরে, বউয়ে চিত্তরে লইয়া গেছে রে, বউয়ে চিত্তরে লইয়া গেছে। একটা সম্মিলিত চিৎকারে আকাশ ভরে গেল। আকাশ, বাতাস, মাটি কেঁপে উঠল। বউয়ের মাঠে আরো আরো ঘন হয়ে উঠতে লাগলো কুয়াশা। হাতে সিগারেটটা অ্যাশট্রেতে গুঁজে দিচ্ছিলেন তারানাথ। আমি আর কিশোরী তখনও বিস্ময়ের বাঁধন ছিঁড়ে বেরিয়ে আসতে পারিনি। 2 কানে আমরা যেন এখনো শুনতে পাচ্ছি নূপুর শব্দ। কুয়াশা ছুঁয়ে যাচ্ছে আমাদের উদ্গ্রীব চামড়া। একটা আড়মোড়া ভেঙে তারানাথ আবার বললেন, জায়গাটার নাম বললে চিনবে না। এপার বাংলার জায়গা সে নয়, পূর্ব পাকিস্তানেরই একটি জেলা। জায়গার নাম বলছি না, কারণ যে পরিবারের কথা বলছি তারা এখন বেশ প্রভাবশালী ও সম্মানীয়।
রামরতন যার নাম বলছি তার নামও ভিন্ন। তা তিনি অনুরোধ করেছিলেন নাম স্থান গোপন রাখতে। পারিবারিক কেচ্চা, বুঝলে কি না? তো জায়গাটা এক নজরে বোঝার মতো করে বললে তেঁতুলিয়া আর মেঘনা নদীর দোয়াব অঞ্চল বলতে হয়, জেলা বরিশাল। সেদিকে এক সন্ন্যাসীর খুব নামডাক শুনেছিলাম তখন। অমনি ঝোলা কাঁধে নিয়ে রওনা দিলাম। গুণাঢ্যের কবল থেকে ছাড়া পেয়েছি প্রায় মাস তিনেক। ঘরে তো আর আমার মন টেকে না জানোই। বাবা মাও আর আটকালেন না। তারা বেশ বুঝেছিলেন তাদের সন্তানটি উচ্ছন্নে গিয়েছে। তা সে গাছুয়া, চন্দনধুল, চররহিম অঞ্চল ছিল নদী নালা, খালবিল অধ্যুষিত অঞ্চল। জলে কুমির কামটের ভয়, আর ডাঙায় হাজার হাজার জন্তু, জানোয়ার, সরীসৃপ। গাছুয়া রামরতনের বাড়িতে যখন পৌঁছই, ঘোর বর্ষা। মাঠঘাট জলে ডুবে গিয়েছে। আকাশে মেঘ, জলাভূমিতে মেঘের ছায়া, আর তার চেয়েও বড় কথা, চড়াচড়ে ছড়িয়ে আছে এমন এক অদ্ভুত বিষণ্ণতা যে মনটা আপনা থেকেই ভার হয়ে আসে, ভিজে আসে এক অপার্থিব স্পর্শে। রামরতনের বাড়ির দরজা পার হতেই আমার বুকের ভিতরে একটা প্রবল ধাক্কা লাগলো। তোমরা তো জানো, কোনো কোনো বাড়িতে বা কোনো নির্দিষ্ট স্থানে যদি অশুভ অস্তিত্ব থাকে তা আমি এক লহমায় বুঝে ফেলতে পারি। কিন্তু এই প্রথম আমার মনে হলো, শুধুমাত্র অনুভবে নয়, কোনো ক্ষুধিত অশরীরী তার হিংস্র উপস্থিতি আমার সর্বাঙ্গে ছড়িয়ে দিচ্ছে এক হিম শীতল স্পর্শ। আমার সামনে হেঁটে চলে বেড়াচ্ছে সে, কোনো নশ্বর মানব দেহ অবলম্বন করে, আর চোখে তাকিয়ে হাসছে আমার দিকে তাকিয়ে, আর পর মুহূর্তেই আবার মানুষের ভিড়ের মধ্যে সে মিশে যাচ্ছে। দোমহলা বাড়িটাকে ঘিরে রেখেছে একই সঙ্গে অশৌচ আর মৃত্যুর গন্ধ। আমি বাড়ির দোরগোড়ায় উপস্থিত। একটি বছর 30-এর ছেলে আমার সামনে হাত জোর করে দাঁড়ালো। নাম বলল দামোদর। মুখে খোঁচা খোঁচা দাড়ি, চোখের নিচে কালি। দেখেই বোঝা যায় প্রচণ্ড মানসিক চাপের মধ্যে তার দিন কাটছে। সন্ধ্যা হয়েছে, তার উপরে মেঘের ছায়া। তা সত্ত্বেও আমার মনে হলো ছেলেটির মাথার ঠিক পিছনে এক রাশ অন্ধকার ফনা তুলে দাঁড়িয়ে আছে। গলা খাগাড়ি দিয়ে তাকালাম। তারপর তাকে বললাম, তুমি বাড়ির কর্তা? না ঠাকুরমশাই, আমি এবারের বড় ছেলে দামোদর। কর্তা আমার বাবা রামরতন শীল। তার সঙ্গে কথা বলা যায়? বিলক্ষণ, আপনি আমার সঙ্গে আসুন। রামরতন সম্পন্ন গৃহস্থ, তা তার বাড়ির শয্যা দেখলেই বোঝা যায়। এক সার ঘর পার করে একটা গোল উঠোন, সেটিকে বাঁদিকে রেখে ডান দিকে আবার সারে সারে ঘর। প্রদীপ জ্বলে আছে কুলুঙ্গিতে। তার মৃদু সোনালি আলোতে চকমিলান মেঝে কখনো কখনো চকচক করে উঠছে, আবার কখনো ডুবে যাচ্ছে প্রদীপের অন্ধকারেই। ঘরগুলোতে পর্দা নামানো, ভিতরে কি আছে তা বোঝার উপায় নেই। 2-3খানি দরজা পার হওয়ার পর ডান দিকের একটি দরজার সামনে আমার আপনা থেকেই পাটা থেমে গেল। এই দরজারও পর্দা নামানো। আমার মনে হলো দরজার ওপারে কেউ দাঁড়িয়ে আছে বারান্দার দিকে মুখ করেই। না, কোনো শ্বাস প্রশ্বাসের শব্দ নেই, নেই অন্য কোনো নড়ে চড়ে বেড়ানোর অনুভূতি। তবুও আমার মনে হচ্ছে কেউ বা কিছু পর্দার গায়ে নাক ঠেকিয়ে এক দৃষ্টে তাকিয়ে আছে আমারই দিকে। তার আগুনের মতো দৃষ্টি আমার অন্তরাত্মা পর্যন্ত ছ্যাঁদা করে ফেলতে চাইছে।
দামোদর কিছু দূর গিয়ে দাঁড়িয়ে পড়েছিল। পিছন ফিরে সে বলে উঠল, ওটি নয় ঠাকুরমশাই, বাবার ঘর এদিকে। আমি আরও কিছুক্ষণ ওখানেই দাঁড়িয়ে থেকে এগিয়ে গেলাম দামোদরের দিকে। মনে হলো পর্দার ওপাশে কেউ মৃদু শব্দে হেসে উঠল। নোংরা কদর্য সে হাসি। আমি দামোদরকে জিজ্ঞাসা করলাম, আচ্ছা, ও ঘরটি কার দামোদর? আমার মনে হলো দামোদর চমকে উঠল, কিন্তু পরক্ষণেই নিজেকে সামলে নিয়ে এসে বলল, হ্যাঁ, ও আমার ছোট ভাই চিত্তরঞ্জনের। দুটি ঘর পার হয়ে বাঁদিকে ঘুরলেই একটা বড় দরজা। তার পর্দা নেই। দরজা দিয়ে ঢুকে ডান দিকে 1.5 মানুষ উঁচু জানলার পাশে একটা রাজ পালঙ্ক। খাঁটি সেগুন কাঠের জিনিস, খুব সম্ভবত বুঝলে ওই বর্মা সেগুন। দামি জাজিমের উপর যে মানুষটি শুয়ে আছেন তিনি যে রামরতনশীল তা বলে দিতে হয় না। গলায় মোটা সোনার চেন, 4-5টি আংটি হাতে, কিন্তু চোখের নিচে পুরু কালির পোঁছ দেখে বোঝা যায় ভদ্রলোক বেশ দুশ্চিন্তায় আছেন। আমি দামোদরকে বললাম, একটি তামার পাত্রে জল নিয়ে এসো তো। দামোদর সঙ্গে সঙ্গে চলে গেল চৌকাঠ পার হয়ে। আমি নরম সুরে ডাকলাম, রামরতন, রামরতন, উঠুন, উঠুন, চেষ্টা করুন, পারবেন, পারবেন। বৃদ্ধের চোখ দুটি জল জল করে উঠল। উদ্ভ্রান্ত দৃষ্টি মেলে উঠে বসলেন তিনি। আমার হাত দুটি চেপে ধরে কাঁপা কাঁপা গলায় বললেন, আমি স্বপ্ন দেখছি আপনি আইতাছেন। আমারই বাঁচান ঠাকুর, আমারই রক্ষা করেন, আমারই বাঁচান ঠাকুর। দামোদর জল নিয়ে ফিরে এসেছিল। আমি পাত্রের জলে তর্জনী ডুবিয়ে মনে মনে মহা মৃত্যুঞ্জয় মন্ত্র জপ করলাম। তারপর রামরতনের হাতে পাত্রটি তুলে দিলাম। তিনি এক মুহূর্ত দেরি না করে ঢকঢক করে জলটা খেয়ে নিলেন। শরীরটা একবার কেঁপে উঠল তার। চোখ বুজে বসে রইলেন কিছুক্ষণ। তারপর হঠাৎই পালঙ্ক থেকে নেমে পড়লেন। হাঁটা চলা করে বেড়ালেন এদিক ওদিক। দামোদর অস্ফুট স্বরে বলে উঠল, 5 দিনে বাবা এই প্রথমবার হাঁটলেন। আমি রামরতনকে বললাম, আচ্ছা, ঠিক কি কি হয়েছিল বলতে পারেন কি? তিনি দ্বিতীয় জানলার পাশে রাখা আরাম কেদারাটিতে বসে পড়ে দামোদরের দিকে তাকিয়ে বললেন, তুই ক, আমার ব্যাগ কথা ঠাকুর মশাই বুঝতে পারবেন না। দামোদর এতক্ষণ দাঁড়িয়েছিল। রামরতনের কথাটি শোনার পরেই হঠাৎ ভেঙে পড়ল। পালঙ্কের এক পাশে বসে কেঁদে উঠল ফুঁপিয়ে ফুঁপিয়ে। ভাঙা গলায় বলে উঠল, আমাদের বাড়িতে দোষ লেগেছে ঠাকুরমশাই, সব শেষ হয়ে যাবে, সব শেষ হয়ে যাবে। পালকি থেকে ছোট ভাই হারিয়ে যাওয়ার পরই সন্ধে নামলো। বরযাত্রীর সঙ্গে যেটুকু আলো ছিল, হ্যাজাক বা লণ্ঠন, এই নিয়েই আমরা কুয়াশার মধ্যে খোঁজাখুঁজি শুরু করলাম। যত এগোই কুয়াশা তত ঘন হয়, 1 হাত দূরে কিছু দেখা যায় না। তার উপর কুয়াশার সঙ্গে রয়েছে সন্ধ্যার অন্ধকার। আমি আর আমার মেজ ভাই বাবার সঙ্গে ছিলাম। একে অন্ধকার, তাই ভিজে পিছল জমি, পা টিপে টিপে খুব সাবধানে চলতে হয়। হঠাৎই বাবা থমকে দাঁড়ালেন, লণ্ঠন সহ আমাদের দিকে ঘুরে দাঁড়িয়ে পড়ে বললেন, শুনতে পাচ্ছিস? কান পেতে শুনলাম এক টানা মন্ত্রোচ্চারণের শব্দ। খুব নিচু গলায় কেউ বিবাহের মন্ত্র পাঠ করছে, আর যে পাঠ করছে সে একটি নারী কণ্ঠ। আমরা মোহগ্রস্তের মতো কতক্ষণ দাঁড়িয়ে রইলাম জানি না।
হঠাৎ ঝনাৎ করে একটা শব্দ হলো। আমাদের পায়ের সামনে কিছু একটা এসে পড়লো বুঝলাম। বাবা নিচু হয়ে সেটি তুলে আনলেন। লাল মকমলের থলি একটা। লণ্ঠনের সোনালি আলোতে দেখলাম তার ভেতরে খাঁটি সোনার মুদ্রা ঝলমল করে উঠল। বাবা এবার চিৎকার করে উঠলেন, কেন রে, কেন? সাহস থাকে তো আগাই আয়। কিছু সময় সব চুপচাপ। বন্ধ হয়ে গেল সেই বিয়ের মন্ত্র। আমরা এগোতে যাব, ঠিক সেই সময় একটা রক্ত জল করা নারী কণ্ঠের গর্জন ভেসে এলো। ঠাকুরমশাই, তেমন গর্জন আমি এ জীবনে কোনোদিন শুনিনি। গায়ের রক্ত বরফ হয়ে যায়, হৃৎপিণ্ড পাথর হয়ে যায় এক লহমায়। বাবা পড়ে গেলেন ভিজে মাটির উপরে। আমরা দু ভাই তাকে ধরাধরি করে রাস্তার উপরে নিয়ে এলাম। চতুর্দিক স্তব্ধ, জনশূন্য। পালকিটা পড়ে আছে এক পাশে। বুঝতে পারলাম আমাদের সঙ্গীরা পালিয়ে গেছে প্রচন্ড ভয়ে। আমি ধরা গলায় বলে উঠলাম, রাক্ষস বিবাহ। কি কইলেন? রাক্ষস বিয়া? আমি একটা বড় দীর্ঘশ্বাস ছেড়ে উঠে দাঁড়ালাম। রামরতনের চোখে চোখ রেখে বললাম, পুরাকালে ক্ষত্রিয় বা বীর রাজপুরুষ এ বিবাহ করতেন। কাঞ্চন মূল্য দিয়ে বউ কিনে আনতেন তারা। আপনারা যে স্বর্ণ মুদ্রা পেয়েছেন তা হলো বিবাহ মূল্য। তারপর কি হলো শুনি? দামোদর হতভম্ব হয়ে আমার দিকে তাকিয়েছিল। আবার সে গলা খাঁকারি দিয়ে বলা শুরু করলো, চিত্তরঞ্জন হারিয়ে যাওয়ার দুদিনের মাথায়, মানে বিয়ে হলে যেদিন বৌভাত হওয়ার কথা, সন্ধেবেলায় সে ফিরে এলো। সঙ্গে গলা অবধি ঘোমটা টানা একটি বউ। আমার মা আনন্দে বিহ্বল হয়ে উঠলেন। আমরাও সবাই আনন্দ পেয়েছিলাম। শুধু বাবা কেমন যেন হয়ে গেলেন। আমি বোঝাতে চেষ্টা করলাম তাকে, চেষ্টা করলো ঈশ্বরও। কিন্তু বাবা সেই যে এই ঘরে এসে ঢুকলেন, একবারের জন্য আর বাইরে বেরোননি। রামরতন ফিসফিস করে বলে উঠলেন, বাইরুম কেন? কেন বাইরুম? ওরকম আবি আইন বউ, গলা উঠি ঘুমটা দেওয়া, গোলাপির টিম দেখলে চিক্কুর পারে। আমি মাইনে নেব কেন ওইটারে? কেন মাইনে নেব? দামোদরের দিকে সপ্রশ্ন দৃষ্টিতে তাকালাম। সে একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, বধূবরণের সময় মা কুলপ্রদীপ নিয়ে বউয়ের সামনে যেতেই সে এমন চিৎকার চেঁচামেচি জুড়ে দেয় যে আমরা সবাই হতবাক হয়ে যাই। সেই থেকে বাবার স্থির বিশ্বাস হয়ে যায় ও বউ মানুষ নয়। আমি দামোদরকে জিজ্ঞাসা করলাম, তোমার ছোট ভাইয়ের কি মনোভাব? দামোদর উচ্চ কণ্ঠে বলে উঠল, সেটাই তো সবচেয়ে আশ্চর্যের ব্যাপার। যে ছেলে বিয়ের প্রতি এত অনীহা, এত বিতৃষ্ণা, বিয়ের পর তার ভোল বদলে পুরো উল্টো। বউয়ের বিরুদ্ধে একটা কথাও সে শুনতে রাজি নয়। ওর বৌদিরা বলেছিল বিয়ে না হয় যেমন তেমন করে একটা হয়ে গিয়েছে, তা আরেকবার ব্রাহ্মণ পুরুষ ডেকে নিয়ম করা হোক। চিত্ত প্রথমে রাজিও হয়েছিল। ও মা, রাত পোহাতে সে পুরো বেঁকে বসল। কি না তার বউয়ের শরীর ভালো নয়, ভিড় ভাট্টা যজ্ঞের ধোঁয়া সহ্য করতে পারবে না। এত দূর পর্যন্ত আমরা মেনেও নিয়েছিলাম, কিন্তু সেদিন যা ঘটল। দামোদরের মুখে ভয়ের ছাপ পড়ল। আমি জানতে চাইলাম, কি ঘটল? রামরতন চমকে উঠে দরজার দিকে তাকালেন একবার। তার দৃষ্টি অনুসরণ করে আমিও তাকালাম সেই দিকে। কাউকে দেখতে পেলাম না, কিন্তু মনে হলো একটা কালো ছায়া সরে গেল দরজার পাশ থেকে। রামরতন ভয়ার্ত সুরে বলে উঠলেন, ওই যে, ওই যে, আবার আসছে রাক্ষসে, আবার আসছে। আমি রামরতনকে আশ্বস্ত করে বিছানায় বসতে বললাম। তিনি এক ঢোক জল খেয়ে নিলেন।
দামোদর আবার শুরু করলেন। আমাদের খামার দেখাশোনা করে জলধর। মোষ, গরু, ছাগল, ভেড়া তেঁতুলিয়ার চরে চড়াতে নিয়ে যায়, আবার সন্ধে হলে ফিরিয়ে নিয়ে আসে খামারে। এই তো গত সন্ধ্যার কথা। চর থেকে ফিরতে ফিরতে সন্ধে বেশ ঘন হয়ে গিয়েছিল। চর থেকে বাড়ি ফেরার পথটা চরের দিক থেকে এসে খিড়কির পাঁচিল ঘেঁষে সিংহ দরজার সামনে শেষ হয়। বাগানের গাছপালার ছায়া পড়ে পথটা এ বর্ষায় পিছল হয়ে থাকে। গাছের ডালগুলো ঝুঁকে পড়েছে পথের উপর। জলধর এক মনে হাঁটতে হাঁটতেই আসছে, গরু ছাগলগুলো সামনে। হঠাৎ আম গাছের একটা ডাল সাত করে নেমে এলো ভেড়ার পালের উপর। একটা ক্ষীণ আর্তনাদ। ভেড়াটা যেন শূন্যে উঠে ডালপালার আড়ালে হারিয়ে গেল। ঘটনার আকস্মিকতায় জলধর হতচকিত হয়ে গিয়েছিল। জন্তুগুলো ভয়ে ছুটে বেড়াতে লাগলো এদিক ওদিক। জলধর থর থর করে কাঁপতে কাঁপতে কিছুটা এগিয়ে গেল। তারপর যেখানে ভেড়াটা শূন্যে উঠে গিয়েছিল সেখানে পৌঁছে গাছের দিকে তাকালো সে। অন্ধকার ডাল, একটা মৃদু হুটোপুটির শব্দ, আর তারপরেই জলধরের কানে এলো কড়মড় করে হাড় মাংস চিবানোর শব্দ। কেউ খুব তৃপ্তি করে চিবিয়ে খাচ্ছে ভেড়াটাকে। আর দাঁড়ায়নি জলধর, প্রাণপণে ছুটতে ছুটতে দেউরির সামনে এসে আছড়ে পড়ে, অজ্ঞান হয়ে যায় সঙ্গে সঙ্গে। আমরা জলধরকে নিয়ে ব্যস্ত হয়ে পড়েছিলাম। পাড়ার কবরেজ রমেশ মজুমদার, তিনি জলধরের নাড়ি দেখে কিছু ওষুধ লিখে দিলেন, কিন্তু গম্ভীর মুখে এও বলে গেলেন যে ঠিক রোগ নয় এর রতন, বড় কিছু একটা গলদ ঠেকতেছে, কিন্তু ধরতে পারতেছি না। পারলে পারলে একবার সস্তায়ন করাইয়া নিও। জলধরকে শুইয়ে দিয়ে আমরা ফিরে আসছি। এমন সময় আমার মেজো ভাই স্বরূপ আমাকে টেনে নিয়ে গেল এক পাশে। আমি অবাক হয়ে তাকে বললাম, হ্যাঁ রে, কি হলো? সে চারিদিকে দেখে নিয়ে কাঁপা কাঁপা গলায় বলল, তোর কি মনে হয় জলধর কাকে দেখে ভয় পেয়েছে? আমি বললাম, গাছ থেকে গুলবাগ হয়তো টেনে নিয়েছে ভেড়াটাকে, আর কি হবে? স্বরূপ আর কিছু বলল না। নিঃশব্দে আমার হাত ধরে টেনে নিয়ে চলল অন্ধকার বারান্দার দিকে। ছোট ভাইয়ের ঘরের ঠিক পাশটাতে এসে সে থমকে দাঁড়ালো। আমার পিছনে দাঁড়িয়ে ফিস ফিস করে বলল, ভিতরে দেখো। আমি স্বরূপের কথা মতো ঘরের ভিতরে দৃষ্টি ফেললাম, আর সঙ্গে সঙ্গে আমার হৃৎপিণ্ডটা এমন ধড়ফড় করে উঠল যেন এখনই ফেটে যাবে। ঘরের ভিতরে একটাই মাত্র প্রদীপ জ্বলছে, আর তার আলোর মধ্যে খোলা চুলে বসে আছে একটি মেয়ে। তার মুখ দেখা যায় না। পরম আনন্দে সে দু হাত থেকে চেটে খাচ্ছে কাঁচা রক্ত, আর তার গলা থেকে একটা চাপা উল্লাসের হাসি বেরিয়ে আসছে থেকে থেকে। আমি সম্মোহিতের মতো তাকিয়ে রইলাম সেদিকে। বুকের ভিতরে প্রবল কষ্ট হচ্ছে সে ভয়ানক দৃশ্য দেখে। শ্বাস বন্ধ হয়ে আসছে আমার, তবুও সরে আসতে পারছি না আমি। স্বরূপ আমার কাঁধ ধরে টেনে না নিয়ে এলে বোধহয় আমি আসতে পারতাম না। সবকিছু বাবাকে জানানোর জন্য বাবার ঘরের দিকে যাচ্ছি। হঠাৎ দেখলাম ওদিকের উঠোনে পার হয়ে কে যেন আসছে। নুপুরের শব্দ উঠছে, ঝুম ঝুম। আমরা একটা থামের আড়ালে সরে গেলাম। আমাদের সামনে দিয়ে হেঁটে গেল ছোট বউ। আমরা নিঃশ্বাস বন্ধ করে দাঁড়িয়ে রইলাম। অনেকক্ষণ কথা বলে হাঁপিয়ে উঠেছিল দামোদর। বড় বড় কয়েকটা শ্বাস নিয়ে সে আবার বলল, এমন দুরবস্থা আমাদের ঠাকুরমশাই, একই সঙ্গে জোড়া পেতনি, কি করি বলুন তো? দেখুন এমন অবস্থা আমাদের। আপনি এসেছেন, কোথায় আপনার সেবা করব তা নয়, জল বাতাসাও নিবেদন করতে পারিনি।
আপনি চলুন, অতিথিশালায় অবস্থান করুন। রাতের খাবার কি আপনি নিজেই করবেন নাকি? আমি হাত তুলে দামোদরকে থামিয়ে দিলাম। ওসব থাক, পরে হবে। যদি তোমাদের অসুবিধা না থাকে, চিত্তরঞ্জনের পাশের ঘরটিতে আজ আমি থাকতে চাই। দামোদর তার বাবার দিকে তাকালো একবার। রামরতন মেঝের দিকে তাকিয়েই সম্মতিসূচক মাথা নাড়লেন। তার কাছ থেকে বিদায় নিয়ে আমি বাইরে বেরিয়ে এলাম। দেখলাম গোলাকৃতি উঠোনে একাদশীর ক্ষীণ জ্যোৎস্না ফুটেছে। দামোদর আমার জন্য চিঁড়ে, গুড়, দুধ, চাপা কলা পাঠিয়ে দিয়েছিল। সেগুলি একপাশে রেখে আমি বিছানার উপরে বসে রইলাম পদ্মাসনে। মনের মধ্যে এমন একটা অতীন্দ্রিয় অনুভূতি, তা বলে বোঝানো যায় না হে বিভূতি। জানলার বাইরে ফুলের বাগানে মেঘ ছেঁড়া জ্যোৎস্না পড়ছে টগরে, গন্ধরাজে, কিন্তু আমার মনে হচ্ছে সব ছাপিয়ে একটা আষ্টে গন্ধ আমার নাকে এসে লাগছে। এই বাড়ির পাশের ঘরটিতে এমন একজন রয়েছে যার রক্ত তৃষ্ণার কোনো সীমা পরিসীমা নেই। 7-5 ভাবতে ভাবতে রাত গভীর হয়ে এলো। কোথাও একটা নিশাচর পাখি ডেকে উঠল। ট্যাও ট্যাও করে তার শব্দ হলো, আর তখনই একটা ভারী পা হেঁটে এলো চিত্তরঞ্জনের ঘরের দিকে। চলে গেল উত্তরে, রামরতনের ঘরের দিকে। কিছুক্ষণ তারপর সব চুপ। একটু পরেই একজোড়া নূপুর আমার ঘরের সামনে দিয়ে খুব আলতো পায়ে হেঁটে এলো চিত্তরঞ্জনের ঘরের দিক থেকেই। আমার সারা শরীরে কাঁটা দিয়ে উঠল। ওই বুঝি রাক্ষসীর খিদে প্রবল হয়ে উঠেছে। হয়তো যতটা সম্ভব নিঃশব্দে আমি ঘর থেকে বেরিয়ে এলাম। বর্ষার ভিজে জ্যোৎস্না উঠোন থেকে পশ্চিমে সরে গেছে, আর সেই জ্যোৎস্নার কিছুটা পড়েছে টানা বারান্দার গায়ে, কিন্তু কেউ কোথাও নেই। ঘর থেকে বেরিয়ে আসতে আসতে আমার যতটুকু সময় লেগেছে, তাতে এই বিরাট লম্বা বারান্দা উভয় দিকেই কারো পক্ষে পার হয়ে যাওয়া সম্ভব নয়। যদি না সে অলৌকিক কিছু হয়ে থাকে। হঠাৎ আমার মনে কু ডেকে উঠল, ওই রাক্ষসী রামরতনের ঘরে যায়নি তো? একমাত্র ওই মানুষটি তাকে মেনে নেয়নি, তাই তার প্রতি একটা সহজাত ঘৃণা বউয়ের মনে জেগে ওঠা খুব কি অস্বাভাবিক। কিন্তু আগে যে ভারী পায়ের শব্দটি শুনতে পেলাম, সেটি কার? আমি আর দেরি করলাম না। দ্রুত পদে রামরতনের ঘরের দিকে এগিয়ে গেলাম। ঘরটির সামনে পৌঁছে দেখলাম ভিতর থেকে দরজা বন্ধ। ভারী পায়ে কেউ একজন হেঁটে চলে বেড়াচ্ছে ভিতরে। কান পাতলাম, না, নূপুরের শব্দ নেই। একটা মৃদু বিড়বিড়ানি শুনতে পেলাম। রামরতনের গলা। রাক্ষসী বাবাজিকে খাইব, কিচ্ছু ধুইব না। ওই ওই ক্যাটারে জানলাই খারাইছস কাঠায়? না না, ওরা ঢোল কলমির আগা এলাকে হইব। বাবাকে খাইব মাগি, বাবাকে খাইব। রামরতন বোধহয় পাগল হয়ে গেছেন। প্রবল ভয়ের তাড়নায় তার ঘুম উড়ে গেছে। বিনিদ্র রাত্রি তিনি যাপন করছেন পায়চারি করে। চুপচাপ সরে আসছিলাম, হঠাৎ একটা মৃদু গুঞ্জনের শব্দ কানে এলো। যেন দুটি মানুষ খুব চাপা স্বরে কথা বলছে, আর তার মধ্যে একটি পুরুষ কণ্ঠ আর অপরটি নারী কণ্ঠ। ভালো করে কান পাতলাম।
রামরতনের ঘরের দরজা থেকে পশ্চিমে টানা বারান্দা, ডান দিকে সার সার দরজা, বাঁদিকে লম্বা লম্বা থাম। ওই থামগুলিরই খুব সম্ভবত বাঁদিকে চতুর্থ থামটির আড়াল থেকেই গুঞ্জন ভেসে আসছে। দরজার দিকে তখনও জ্যোৎস্না পৌঁছয়নি। অন্ধকার দেয়াল ঘেঁষে এগিয়ে গেলাম। দুটি ছায়া মূর্তি স্তম্ভের ছায়ায় দাঁড়িয়ে ফিসফিস করে কথা বলছে। নারী কণ্ঠটি ভীতা। তুমি তুমি এভাবে এসো না ঠাকুরপো, আমার আমার খুব ভয় হয়। বাড়ির সবাই কেমন একটা হয়ে গেছে, তার উপরে ঠাকুরপো। তার উপরে কি কমল? বউয়ের কথা বলবে তো? সবাই থেকে অপদেবতা মেনে নিয়েছে, এখন এখন তুমিও যদি এমন করো তাহলে কি করি বলো তো? কমল নামের মেয়েটি বলে উঠল, তোমাকে একটা কথা জিজ্ঞাসা করি, তোমার বইয়ের নাম কি বলো তো? পুরুষটি চুপ করে রইল। মেয়েটি আবার বলল, জানো না, তাই তো? তোমার অবাক লাগে না? এই যে তুমি নিজের বইয়ের নাম জানো না, আর সেটি তোমার জানার জন্য একটিবারও মনে কৌতূহল জাগছে না? এই আশ্চর্য নয় কি? তুমি জাগো ঠাকুরপো, সম্মোহন থেকে জেগে ওঠো, আর একবার একবার ভেবে দেখো তো, ওই ফাঁকা বানবাসী মাঠ, কুয়াশার মধ্যে বউ এলো কোথা থেকে? আর আর এই আশা কি স্বাভাবিক? ছেলে মেয়ে দুটির গুনগুন শুনতে শুনতেই আমার নাকে একটা আষ্টে গন্ধ এসে লাগছিল। এদিক ওদিক তাকিয়ে কিছুই দেখতে পাচ্ছিলাম না। হঠাৎ এর মধ্যেই মেয়েটি বলে উঠল, গন্ধ পাচ্ছ একটা? কই, না তো। সে ভাবে কেন? তোমার তো অভ্যাস হয়ে গেছে। হঠাৎ আমার চোখ পড়ল মেয়েটির মাথার উপরে, দোতলার বারান্দার দিকে। ছায়া জ্যোৎস্না বেয়ে একটা আবছা শরীর নেমে আসছে দেওয়াল বেয়ে, ঠিক যেমন ঢালু পথে বাঘিনী নেমে আসে শিকারের উপরে লাফিয়ে পড়ার জন্য, ঠিক সেরকম। আমি তাকে চিনলাম। রামরতনের দরজার পাশ থেকে আজই তাকে এক পলকের জন্য সরে যেতে দেখেছি। আমার মন স্পষ্ট বলে দিল সে কার উদ্দেশ্যে দেওয়াল বেয়ে নেমে আসছে। আমি আর অন্ধকারের আড়ালে থাকতে পারলাম না। পদ্মবীজের মালাটি উঁচু করে ধরে কমল নামের মেয়েটিকে আড়াল করে দাঁড়ালাম আর জোর গলায় বলে উঠলাম, যাও তুমি, যাও, এখান থেকে চলে যাও। তার মাথাটা চাঁদের আলোর মধ্যে এসে পড়েছিল। এবার তাকে সম্পূর্ণ দেখতে পেলাম আমি। লম্বা জিভটা মুখের বাইরে বেরিয়ে এসে পড়েছে। জ্বলন্ত কাঠ কয়লার মতো দুটো চোখ জ্বলছে ধক ধক করে। আমার দিকে তাকিয়ে তীক্ষ্ণ গলায় সে চিৎকার করে উঠল। আহা, কি ভয়ানক সে চিৎকার বিভূতি! আমার মনে হলো 100টা স্টিম ইঞ্জিনের বাঁশি একসঙ্গে বেজে উঠল। মাথার ভিতরে ছোঁচলো তুরুপুন দিয়ে কেউ যেন ছেঁদা করে ফেলতে লাগলো খুলি। আমার ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যেতে লাগলো সমস্ত অনুভূতি। কিন্তু মনোলোকের সে ভীতি আমি কিছুতেই বাইরে আসতে দিলাম না। পদ্মবীজের মালাখানি সামনের দিকে তুলে ধরে শক্ত করে দাঁড়িয়ে এক মনে জপ করতে লাগলাম। অট্টহাস ভিন্ন পদ্মচণ্ড কৌশংততিং দৃষ্টিপাত্য নষ্ট পাপজাল মুগ্রাসনম অষ্টসিদ্ধিদায়কং কপাল মালিকাধরং কাশিকা পুরোধিনাথ কাল ভৈরবং ভজে, ওং কাশিকা পুরোধিনাথ কাল ভৈরবং ভজে। ছায়া মূর্তিটি আরো একবার চিৎকার করে ওঠার চেষ্টা করলো, কিন্তু সে বিভৎস আর্তনাদ গলা থেকে বেরিয়ে আসতে পারল না। টিকটিকির মতো দেওয়াল বেয়ে উল্টো দিকে ফিরে যেতে লাগলো সে। তারপর ছাদের আলসে পার হয়ে হারিয়ে গেল জ্যোৎস্নার আড়ালে। চিত্তরঞ্জন মেঝের উপর বসে পড়েছিল, থরথর করে কাঁপছিল সে। কমল নামের মেয়েটি কোথায় যেন চলে গিয়েছিল।
কঠোর গলায় চিত্তরঞ্জনকে প্রশ্ন করলাম, এই কমল মেয়েটিকে? সে অধোবদনে উত্তর দিল, আমার আমার সেজ বৌদিদি। তাই? তবে সে পালালো কেন? ওই ওই প্রেতজনীকে দেখে ভয় পেয়েছিল বোধহয়। ভয় পেয়েছিল? আমার কাছ থেকে পালিয়ে গিয়ে বুঝি নিরাপত্তা বাড়ল? চুপ করে রইল চিত্তরঞ্জন। আমি আবার বললাম, তোমার শেষ দাদা কোথায় থাকেন? বর্মা। এবার শেষ প্রশ্ন, তোমার বিবাহের আগে এমন ছাগল ভেড়ার উপর কোনো মাংসাশী জন্তু আক্রমণ চালিয়েছিল? চিত্তরঞ্জন ফুঁসে উঠল এবার। এই এই কি বলতে চাইছেন আপনি? চুপ করো, যেটুকু জানতে চাইছি ঠিক সেটুকুই বলো। তোমার বাড়ির গবাদি পশুর উপর এই প্রথম আক্রমণ, তাই তো? কিছু বলল না চিত্তরঞ্জন। একটা দীর্ঘশ্বাস ফেলে উপরে নিচে মাথা নাড়ালো। মেঝের উপরে একটি কুশাসনে আমি বসেছিলাম। আমাকে ঘিরে বসেছিলেন রামরতন, চাপারানী, দামোদর, স্বরূপ, দুই বউ আর চিত্তরঞ্জন। সকালের কাঁচা রোদ রামরতনের ঘরের জানলা দিয়ে মেঝের উপর এসে পড়েছে। অনেক দিন পর গাছুয়া গ্রামে রোদ উঠল আজ। আমি রামরতনকে জিজ্ঞাসা করলাম, আচ্ছা, আপনার সন্তান কটি? রামরতন অবাক হয়ে আমার দিকে তাকালেন। সে তো আপনি জানেন ঠাকুর মশাই, 3 খান। ওই তো দামোদর, স্বরূপ আর চিত্তরঞ্জন। মেজ ছেলে আর ছোট ছেলের বয়সের ফারাক কত? তা বেশ অনেকখানি, প্রায় 12 বছর। আচ্ছা, বড় আর মেজর মধ্যে? 3 বছর। এর অর্থ হলো চিত্তরঞ্জনের সমবয়সী এ বাড়িতে কেউ ছিল না, ঠিক বলছি কি? হাইকা সত্য কথা। আর এখানেই সব বিপদের শুরু। আপনাদের কথা অনুযায়ী সে বেশিরভাগ সময়ই একা একা থাকতো, উদাস থাকতো, খিড়কির পুকুরে স্নান করতো একা একা। ব্যাপারটা কি জানেন? শৈশবের একাকিত্ব তার অভ্যাসে দাঁড়িয়ে যায়। তার চিন্তা ভাবনা, জীবনধারা হয়ে ওঠে সকলের চেয়ে আলাদা। এবার বলুন তো রামরতন বাবু, কমল নামে আপনি কাউকে চেনেন? রামরতনশীল চমকে উঠলেন। তার মুখ কাগজের মতো সাদা হয়ে গেল। থরথর করে কাঁপতে লাগলো আমার সারা শরীর। তারপর শুনলাম কম্পমান গলায় তিনি বললেন, কমল? ও, কমল কুমারী? কেন জানতে চাইছেন ঠাকুর মশাই? আপনি আপনি বলুন আগে, তারপর বলছি। রামরতন যা বললেন তা আমার ভাষাতে বলি, পূর্ববঙ্গীয় টানে বললে সবটা বুঝবে না হে। কমল কুমারী শিলবাড়ির বাঁধা বাইজি ছিল, প্রায় 50 বছর আগের কথা। তখনকার দিনে প্রায় সব বনেদি বাড়িতেই বাঁধা বাইজি রাখার চল ছিল। কমল কুমারী অসাধারণ সুন্দরী ছিল, নাচে গানে ছিল অসামান্য পারদর্শী। কমল কুমারীর দেশের বাড়ির সাথী কুসুম তার সঙ্গেই বাড়িতে থাকত। সেও সুন্দরী কম নয়, তবে কমল কুমারীর তুলনায় সে কিছুই নয়। এ বাড়ির এক ছেলে ছিল রামনিধি, ভারী ভালো গান গাইতে পারত। সে পারত বাঁশি বাজাতে। কুসুম তাকে ভালোবাসত মনে মনে। এমনই এক বর্ষার দুপুর, খুব মেঘ করে এসেছে। কুসুমের চোখেও লেগেছে মায়া মেঘের রূপটান। এক মুঠো বকুল ফুল নিয়ে সে চলল রামনিধির ঘরের উদ্দেশ্যে। বকুল ফুলগুলি তার পায়ের কাছে রেখে মনের কথা খুলে বলবে, এই ছিল তার অভিপ্রায়। রামনিধির ঘরের দরজায় পৌঁছে সে থমকে গেল। ঘরের ভিতরে মৃদু গুঞ্জন। ঘরের ভিতরে উঁকি মেরে যা দেখল কুসুম, তাতে তার মুখ দিয়ে এক প্রবল চিৎকার বেরিয়ে এলো।
রামনিধির শরীরটাকে পদ্মগোখর সাপের মতো জড়িয়ে রেখেছে কমল। দুটি বস্ত্রহীন শরীর প্রবল আশ্লেষে চিৎকার করছে। কুসুমের চিৎকারে তারা ছিটকে সরে এসেছিল। রামনিধি আর এক মুহূর্ত সেখানে দাঁড়ায়নি। সর্বহারার মতো কুসুম কিছুক্ষণ কমলের দিকে তাকিয়ে রইল, তারপর ছুটে বেরিয়ে গেল বাড়ি থেকে। কিছুদিন পর দেখা গেল মাঠের মাঝখানে, যেখানে বর্ষাকালে তেঁতুলিয়া নদী আর সমুদ্র মেশে, একটি মেয়ে বউয়ের সাজে ঝুলে আছে বকুল গাছের ডালে। সবাই চিনল তাকে। সে শিলবাড়ি আশ্রিতা কুসুম। সপ্তাহখানেক পরে দেখা গেল কমলও শিলবাড়ির একটি ঘরে মরে পড়ে আছে। তার মাথাটি কেউ প্রবল আক্রোশে সম্পূর্ণ পিছন দিকে ঘুরিয়ে দিয়েছে। কমলের কথা উঠল জ্ঞান ঠাকুর মশাই। আমি সম্পূর্ণ ঘটনাবলী অতীত ও বর্তমানের নিরিখে ঝালিয়ে নিচ্ছিলাম। অতীত ও বর্তমানকে ক্রমানুসারে সাজিয়ে নিয়ে আমি বললাম, চিত্তরঞ্জনের শৈশব কাটে অত্যন্ত নিঃসঙ্গতার মধ্যে। পিতার জমিদারি, মায়ের হেঁসেল, বড় দুই ভাইয়ের পড়াশোনার মাঝে তার না ছিল সাথী, না ছিল সময় কাটানোর কোনো মানুষ। এই বিশাল ঘরের আনাচে কানাচে ঘুরে বেড়াতে বেড়াতে সে নিজের একটি কল্পনার জগৎ তৈরি করে নেয়। আর সেই জগতে থাকে তার একটি সেজদাদা, যে রেঙ্গুনে থাকে, আর থাকে তার সেজ বৌদি, যে তার মনের আরাম হয়ে দেখা দেয় নিঃসঙ্গতার সঙ্গী হয়ে। এই সেজ বউটি আর কেউ নয়, কমল। তার প্রেতজনী এই প্রাসাদের অন্ধকার কোণে এতদিন লুকিয়েছিল। চিত্তরঞ্জনের নিঃসঙ্গতায় সে খুঁজে নেয় তার অপূর্ণ প্রেম বাসনা চরিতার্থ করার চরম সুযোগ। চিত্তরঞ্জনের রক্তের মধ্যে সে রামনিধির গন্ধ খুঁজে নেয়। তার পুনর্জাগরণের সঙ্গে সঙ্গে কুসুমের আত্মাও জেগে ওঠে, সুযোগ খোঁজে ফিরে আসার। বউয়ের মাঠে সে অপেক্ষা করে বসে থাকে। ও চিত্তরঞ্জনের বিয়ের সুযোগ নিয়েই সে আবার ফিরে আসে শিলবাড়িতে। স্বরূপ বলে ওঠে, আর তারপরে কি সে শুরু করে তার রক্তের পিপাসা মেটানো? না, যদি তাই হতো বরযাত্রীর দল থেকে একটি মানুষও আর জীবিত ফিরে আসতে পারতেন না। সে কমল। চিত্তরঞ্জন জানে সে পুকুরের মাছ, মাঠে চড়তে থাকা গোটা ছাগল কামড়ে ছিঁড়ে খেত, তবে বাড়ির পোষা জন্তুগুলোর দিকে কোনোদিন চোখ দেয়নি। কুসুম ফিরে আসার পর কুসুমকে এই রক্তকাণ্ডের জন্য দায়ী প্রমাণ করবে বলে পোষা ভেড়াটি তুলে নিয়ে যায়, আর কুসুমের ঘরে বসে থাকে হাতে মুখে রক্ত মেখে। দামোদর আর স্বরূপও তা দেখেছে। আমার কথা শুনতে শুনতে চাপারানির ঘুমটা খসে পড়ল। এই ঘটনার সঙ্গে অনেক ভুল ভ্রান্তি, পাপ, আবেগ মিশে আছে মা। কালের গভীরে কত দূরে দূরে যে এই ঘটনার শিকড় ছড়িয়ে আছে তা বলতে পারি না, তবে যতদূর সম্ভব সমাধান আমি করে যাব। তারপর শুদ্ধাচারে থাকতে হবে আপনাদের। বাড়িতে চণ্ডীঘট স্থাপন করতে হবে। তারা সম্মত হলে আমি স্বরূপকে বললাম, সেই ভট্টাচ মশাইকে ডেকে আনুন। আজ রাতে আমি যজ্ঞ ও সস্তয়ন করব। স্বরূপ আর দামোদরকে নিয়ে আমি বউয়ের মাঠের দিকে রওনা দিলাম। তখন রৌদ্রে দুপুরের রং ধরছে। মাঝে মাঝে টুকরো মেঘ ভেসে আসছে দুশ্চিন্তার মতো, আবার সরেও যাচ্ছে। চন্দনধুল পার হয়ে বউয়ের মাঠ পড়তে আমি দামোদরকে জিজ্ঞাসা করলাম, কোথায় কুসুমের দেহ পড়েছিল কেউ জানো? দামোদর বলল, সেই জায়গা তো অনেক পাল্টে গেছে ঠাকুর মশাই। যে বকুল গাছের ডালে ঝুলে সে আত্মহত্যা করেছিল তা এখন আর নেই। তবে তার শিকড় খুঁজে বার করতে হবে। লোক ডাকো, তারা মাটি খুঁড়ুক। আকাশ জুড়ে রোদ মেঘের আশ্চর্য খেলা চলছে। মেঘ এসে কখনো ঢেকে দিচ্ছে চরাচর, কখনো রৌদ্র ফেটে পড়ছে মেঘের বুক চিরে। আকাশেও এই মানব জীবনের মতোই এক নিরন্তর টানাপোড়েন চলছে আশা নিরাশার।
আমাদের হাত 10 দূরে হঠাৎ একটি মজুরের কোদালে ঠক করে শব্দ হতে আমি সচকিতে তাকালাম। বাকিদের থামতে বলে সেদিকে এগিয়ে গেলাম। দেখলাম একটি গাছের কাণ্ডের নিম্নাংশ দেখা যাচ্ছে। ঘণ্টা 2 মধ্যে মাটির পেট কেটে বের করে আনা হলো 1 স্তূপ শুকনো কাঠ। দামোদরকে বললাম, এই কাঠ এমন ঢেকে রাখার ব্যবস্থা করো যেন একেবারেই না ভিজে যায়। ভৈরবী চক্রের সামনে আমি বসে আছি। আমার এক পাশে চিত্তরঞ্জন, অন্য পাশে ভট্টাচ মশাই। একটি ঘট স্থাপন করেছি চক্রের মাঝখানে, তাতে রক্তচন্দন, আতপ চাল, সিঁদুর, রাম পাতার সরা। ভৈরবী বন্দনা ও গণেশ পূজন শেষ করে আমি কাল ভৈরবের ধ্যান ধরব এমন সময় ঘরের পূব দিকের জানলাটি প্রচণ্ড শব্দ করে খুলে গেল। বাইরে জ্যোৎস্না, অথচ প্রবল বাতাসে গাছগুলি আন্দোলিত হচ্ছে, আর সেই সঙ্গে বাতাস ভরে যাচ্ছে প্রবল আষ্টে গন্ধে। চিত্তরঞ্জন চুপ করে বসে আছে। তাকে দেখেই বোঝা যাচ্ছে সে একটি ঘোরের মধ্যে রয়েছে। ভট্টাচ বইতে হাতে নিয়ে বিড়বিড় করে ইষ্টমন্ত্র জপ করতে লেগেছে, আর সেই সঙ্গে কাঁপছে থরথর করে। মন স্থির করে আমি চোখ বুঝলাম, তারপর স্পষ্ট স্বরে উচ্চারণ করলাম, পুষ্পং সমর্পয়ামি ভগবতে শ্রী ভৈরবে নমঃ। ওং চন্দনম সমর্পয়ামি ভগবতে শ্রী ভৈরবে নমঃ। ওং সুগন্ধিত গন্ধ সমর্পয়ামি ভগবতে শ্রী ভৈরবে নমঃ। ওং প্রজ্বলিত দীপং সমর্পয়ামি ভগবতে শ্রী ভৈরবে নমঃ। ওং নৈবেদ্যং সমর্পয়ামি ভগবতে শ্রী ভৈরবে নমঃ। ওং নৈবেদ্যং সমর্পয়ামি ভগবতে শ্রী ভৈরবে নমঃ। ক্ষীর, লাড্ডু, ধূপ, প্রদীপ, ফুল আর চন্দন কাঠ দিয়েছিলাম কাল ভৈরবের নৈবেদ্য। হাওয়ার দমকে সেগুলি ছড়িয়ে ছিটিয়ে পড়ল চতুর্দিকে। আমি স্থির হয়ে বসে উচ্চারণ করলাম, দেবরাজ সভ্যমান পাবনং হৃপঙ্কজং ব্যালযজ্ঞ সুত্তমিন্দ্র শিখরম কৃপাকরম নারদাদি যোগবৃন্দত তিং দিগম্বরং কাশিকাপুরানাথ কাল ভৈরবং ভজে। ওং কাশিকাপুরাধিনাথ কাল ভৈরবং ভজে। এমন সময় ঝোড়ো হাওয়াটা বন্ধ হয়ে গেল। জ্যোৎস্না চিরে বাজ পড়ল কড়কড় করে খুব কাছেই। আমার ষষ্ঠ ইন্দ্রিয় বলছে কিছু একটা ঘটবে, কিছু একটা ঘটতে চলেছে এখনই। ঘরের ভিতরটা ক্রমশ গুমোট হয়ে উঠছে। চন্দন আর ধূপের গন্ধ ছাপিয়ে একটা তীব্র আষ্টে গন্ধ ছড়িয়ে যাচ্ছে চতুর্দিকে। হঠাৎ দরজার বাইরে আলো আঁধারির মধ্যে এসে দাঁড়ালো কমল। সেই স্নিগ্ধ রূপ আর নেই। আঁচল খসে পড়েছে বুক থেকে, মুখ থেকে থুতু ছেটাতে ছেটাতে অশ্রাব্য গালিগালাজ করছে পিশাচিনী। আমারও অন্তরাত্মা কেঁপে উঠল। তবুও নিজেকে যতটা সম্ভব সংযত রেখে আমি বলে চললাম, কাল ভৈরবের ধ্যান মন্ত্র। ভূত সঙ্গ নায়কং বিশাল কীর্তিদায়কং কাশীবাস লোক পুণ্য পাপ শোকধং বিভুম। হঠাৎ আমাদের সবাইকে চমকে দিয়ে চিত্তরঞ্জন শান্ত সুরে বলে উঠল, কমল, কমল, তুমি তুমি চলে যাও। পিশাচিনী থমকে গেল। বিস্ফারিত চোখে চিত্তরঞ্জনের দিকে তাকালো সে। আবার বলে উঠল চিত্তরঞ্জন শান্ত আবেগহীন উচ্চারণ, হ্যাঁ কমল, তুমি যাও। কমল মেঝের উপর বসে পড়ল হাঁটু মুড়ে। মাথাটা ঝুলে পড়ল বুকের উপর। মৃদু ফোঁপানির শব্দ বেরিয়ে এলো নিঃশ্বাসের সঙ্গে। আমি কিন্তু মন্ত্রোচ্চারণ থামাইনি তখনও। বিড়বিড় করে বলেই চলেছি, নীতি মার্গ কবিতং পুরাতং জগৎপথম, নীতি মার্গ কবিতং পুরাতং জগৎপিতম। রক্ত হিম করা চিৎকারে ভট্টাচ মশাই ছিটকে পড়লেন। 4 হাত পায়ে চিত্তরঞ্জনের দিকে ছুটে চলল কমল রূপী পিশাচী।
আমার গলা থেকে একটা চাপা আর্তনাদ বেরিয়ে আসতে গিয়ে ও আটকে গেল। একটা দড়ি পেঁচিয়ে গেছে কমলের গলায়। সে অনেক চেষ্টা করেও আর এক বিন্দু এগোতে পারছে না। অবাক বিস্ময়ে দেখলাম দড়ির অপর প্রান্তটি পেঁচিয়ে ছাদ থেকে বাদুড়ের মতো ঝুলে আছে আর একটি নারী শরীর। তাকে আমি চিনি। গত রাতে ওই মেয়েটি দেয়াল বেয়ে নেমে আসছিল কমলের দিকে। সে কুসুম, হ্যাঁ হ্যাঁ, সে কুসুম। আমি রুদ্ধশ্বাসে ভট্টাচকে বললাম, বউয়ের মাঠে চলো ভট্টাচ, বউয়ের মাঠে। হতভাগিনীর অন্ত্যেষ্টি সম্পন্ন করতে হবে, তাতে শুভ অশুভ দুটি আত্মাই মুক্তি পাবে। চলো ভট্টাচ, চলো। ভট্টাচ চিৎকার করে উঠল, কিন্তু ঠাকুর মশাই সীতা, তার কি হইবা? আমি হেসে বললাম, চিন্তা করো না, চিন্তা করো না, যার বউ আছে তো সঙ্গে। বকুল কাঠ চরচর করে পুড়তে লাগলো বউয়ের মাঠে। জ্যোৎস্নার গায়ে ভর করে ধোঁয়া উঠে যাচ্ছে ঊর্ধ্ব লোকে। আমি ভাবছি এ সম্পূর্ণ ঘটনাচক্রের মধ্যে দোষী আসলে কে? কমল ভালোবেসে ভুল করেনি, ভুল করেনি কমল। রামরতন, চাপারানী, চিত্তরঞ্জন প্রত্যেকে নিজের নিজের দায়িত্ব নিঃসঙ্গতা আচরণ করে গেছে নিজ পথে। মহাকাল সকল পার্থিব ঘটনের ঘটক, নিয়ামক, তবুও নিয়তি তারই মধ্যে তার খেলা খেলে যায়। এত বড় মহাকাল চক্র কত দিকে নজর রাখবে মহাকাল? ব্যাধির মতো, চোরের মতো নিয়মিত সন্তর্পণে প্রবেশ করে মানুষের জীবনে, বড় সড়ো ছাপ রেখে যায়। ওই যে কথায় বলে না, নিয়তিকে ন বাধ্যতে। কিশোরী আমার দিকে আর চোখে তাকালো একবার। আমি গম্ভীর মুখে বললাম, এবার বিয়ে করে না হয় কিশোরী, নইলে কিন্তু নিয়তিকে ন বাধ্যতে। শুনছিলেন তারানাথ তান্ত্রিকের গল্প মাঠ পেরোলেই মৃত্যু। গল্পটি আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাদের কমেন্টের মাধ্যমে জানান। যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন এবং এই রকম আরও গল্প শুনতে সাবস্ক্রাইব করতে পারেন অন্ধকারের আওয়াজ। দেখা হবে পরবর্তী একটি ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। সকলকে অসংখ্য ধন্যবাদ।